ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। সেলিম খান, আপনি জানেন যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে রোববার থেকে। এখন সেখানে সবশেষ কী ধরনের পরিস্থিতি রয়েছে? হামাস আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মূল লক্ষ্য তো হচ্ছে যে গাজা এলাকাটা, গাজাকে এক কথায় বলা যায় মৃত্যুপুরী, ধ্বংসপুরী, মানে একদম পুরোপুরি একটা ধ্বংস হয়ে যাওয়া এলাকা। আপনি গাজা টোটাল এলাকাটা হচ্ছে 360 বর্গ কিলোমিটার, খুব ছোট। আমার সম্ভবত ঢাকা শহরের চেয়ে অনেক 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 ছোট, ঠিক আছে। এইটা লম্বায় 41 কিলোমিটার মতো লম্বা, আর চওড়া হচ্ছে কোথাও 6 কিলোমিটার, কোথাও 12 কিলোমিটার। এর একদিকে সমুদ্র আর একদিকে বিভিন্ন একদিকে মিশর আছে, তারপরে আপনার ইসরায়েলের দখল করা এলাকা, সেই এলাকা আছে। ফলে গাজা একটা খুব ছোট্ট এলাকা। এই এলাকার মধ্যে বলা হচ্ছে যেখানে এখন যুদ্ধবিরতির পর মানুষ যখন যাচ্ছে, যে কোনো একটা রাস্তা, কোনো একটা জনপদ, কোনো কিছুই একটা আস্ত নেই, সব কিছুই ধ্বংসে পরিণত হয়েছে। মানুষ যখন যার যে এলাকায় যেখানকার বাসিন্দা গিয়ে যখন সেখানকার ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন, সেখান থেকে বেরিয়ে আসছে সব এক একটা বিভৎস লাশ, মানুষের মরদেহ বেরিয়ে আসছে। এই মরদেহ মানে দেখার, মানে সে মরদেহগুলো যে খুব ভালো অবস্থায় আছে তা না। কেউ হয়তো দেখা যাবে যে আজ থেকে 6 মাস, 1 বছর, কেউ 3 মাস, কেউ 2 মাস আগে মারা গেছিলেন। ফলে মানে সেখানকার পরিস্থিতি আসলে বলতে গেলে একটা নারকীয় পরিস্থিতি, মানে বাসের অযোগ্য পরিস্থিতি বলা যায় যে সেখানে। কারণ যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে যেগুলো লাশ তারা উদ্ধার করতে পেরেছিল, তাদেরকে কবর দেওয়া বা দাফন করা সম্ভব হয়েছিল, কিন্তু যাদের সম্ভব হয়নি তারা তো সবাই ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এবং ধরেন ওই লাশ পচে গন্ধে ইয়ে হয়ে গেছে, তারপরে আপনার ডিকম্পোজড হওয়ার পরে পুরোপুরি কেমন অবস্থায় আছে সেটা তো বুঝতেই পাচ্ছেন। কোনো মানুষ বাড়ি গিয়ে নিজের ঘরে ফিরবেন, সেই ঘরটাই তো তার নেই। সেক্ষেত্রে একটা বড় অবস্থা, খারাপ অবস্থা। সেলিম খান, যে আপনি বলছিলেন যে গাজা তো একদম মৃত্যুপুরী, তো আমরা জানি সেক্ষেত্রে ধ্বংসপুরীও হয়েছে এবং কোনো কিছুই আসলে সেখানে কোনো অবকাঠামোই আসলে এখন আর দাঁড়িয়ে নেই বলা যেতে পারে। তো সেক্ষেত্রে নতুন করে গাজাকে পুনর্নির্মাণের ক্ষেত্রে মানে এই দায়িত্বটা আসলে কে পালন করবে? এটা আপনার এখনো পর্যন্ত এই প্যালেস্টাইন অথরিটি যারা আছেন তারা চালাচ্ছেন, কিন্তু হামাসের এই গাজাতে হামাস এখনো দাবি করছে যে তারাই হচ্ছে গাজার প্রকৃত শাসক, তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। এদিকে আপনার কাতারের উদ্যোগে একটা ফিলিস্তিনের বিভিন্ন লোকজনকে নিয়ে একটা অন্তর্বর্তী কোনো কিছু তৈরি করা যায় কিনা, এইটা একটা পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে হয়তো আপনার আরব দেশগুলো একটা বড় পয়সা দেবে, কিংবা ইউরোপ, আমেরিকাও হয়তো কিছু পয়সা দিতে পারে। কিন্তু যে পরিমাণ ধ্বংস হয়েছে, আপনি বলা মানে এটা 3-4 মাস 5 মাস আগের রিপোর্ট, যে গাজায় যে পরিমাণ বোমা ফেলা হয়েছে এবং সবগুলোই প্রায় আমেরিকার সরবরাহকৃত বোমা, এই বোমার টোটাল ক্ষমতা আপনার হিরোশিমায় ফেলা বোমার, পারমাণবিক বোমার ক্ষমতার 4-5 গুণ। হিরোশিমার তুলনায় আপনার গাজা কতটুকু এলাকা, সেখানে যে বিপুল পরিমাণ বোমা ফেলা হয়েছে, তাহলে বুঝেন যে ধ্বংসস্তূপ। এখন এরা পয়সা দেবেন, পয়সা দেওয়ার পরে ওই আপনার যে ধ্বংস, এক একটা বড় বড় বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংস আগে তো এই ধ্বংসস্তূপগুলো সরাতে হবে কোথাও, সে ফেলাবে কোথায়? ফেলানোর জায়গাটাই তো নেই, সব জায়গায় তো ধ্বংস। কিন্তু এখন নতুন করে তো আবার পশ্চিম তীর নিয়েও এক ধরনের সংখ্যা তৈরি হচ্ছে, কারণ আপনি জানেন যে সেখানে যারা ইহুদি বসতি স্থাপনকারী আছেন অবৈধভাবে, যাদেরকে সেটেলার বলা হয়, তারা নতুন করে এক ধরনের সহিংসতা শুরু করেছেন এবং প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিরা হত্যার শিকার হচ্ছেন এমন খবর আসছে। তো এটা আসলে নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে কিনা? একদম ঠিক বলেছেন যে আপনি ওদিকে গাজাতে বন্ধ করে এখন ইসরায়েলি বাহিনী বা ইসরায়েলি যে কর্তৃপক্ষ, তাদের টার্গেটই হয়েছে কিন্তু যে পশ্চিম তীরে আজকের খবরই হচ্ছে যে সেখানে জেনিন বলে এক শহরে 10 জনকে হত্যা করা হয়েছে। এর আগে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় কিন্তু এই যে সেটেলাররা গিয়ে আপনার বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়া। সে ছোট্ট একটা গল্প বলি, যেটা যে
হামাসের হাতে বন্দী ছিলেন এমন 3 জন পণবন্দীকে মুক্তি দেওয়ার পর যখন সারা ইসরায়েল জুড়ে বিশেষত তেল আবিবে একটা আনন্দ উৎসব মিছিল হচ্ছে, সেই সময় এই যে সেটলার, ইহুদি সেটলাররা, এরা তখন আপনার এই ফিলিস্তিনি যে ফিলিস্তিনিদের বাড়িতে বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেওয়ার কাজে ব্যস্ত। এমন হয়েছে যে এইটা ওই আগুন ধরিয়ে দেওয়া বা এই দলে দলে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী মনে করেছে যে এরা বোধহয় এই সব ফিলিস্তিনি, তখন তাদের উপরে গুলি চালিয়েছে। গুলি চালানোর পরে 2-3 জন ইসরায়েলি, বলা হচ্ছে কেউ বলছে আহত, কেউ বলছে নিহত। এই যে সেটলার ইহুদিরা এরাই নিহত হয়েছে, মানে অনেকটা সেম সাইডের মতো। তো এই জায়গাটাকে তারা ক্রমাগতভাবে উস্কে দিচ্ছে যাতে ওইখান থেকে পশ্চিম তীরে আরও বেশি বসতি স্থাপন করা যায় এবং আলটিমেটলি পশ্চিম তীরকে মানে ফিলিস্তিনি শূন্য করে সেখান থেকে যে কয়জন থাকবে, বাদবাকিদের নিয়ে যাতে তারা পুরো ওয়েস্ট ব্যাংককে নিজেদের করে নিতে পারে। এক্ষেত্রে নেতানিয়াহু আসলে কি চাচ্ছেন? তিনি কি শান্তি চান না? দেখেন, নেতানিয়াহু যে শান্তি চুক্তি করেছেন এটার মূল কিন্তু যে নেতানিয়াহু নিজে চাননি, এটা একদম মানে পরিষ্কার যে নেতানিয়াহু চাননি। তিনি যে ট্রাম্প চেয়েছিলেন বা ট্রাম্প তার যে উপদেষ্টা তাকে পাঠিয়েছিলেন যে আমার শপথ নেওয়ার আগে যুদ্ধবিরতি হতে হবে, এরকম একটা আপনার শর্ত ছিল, যে শর্তের কারণে নেতানিয়াহু দেখছেন যে ট্রাম্প শপথ নেবেন সোমবার, সুতরাং তার আগের দিন রোববার ডেডলাইন দিয়ে তিনি কিন্তু যুদ্ধবিরতি পালন করলেন। কারণ হচ্ছে যে তিনি ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানকে কোনোভাবে বিঘ্নিত করতে চাননি, বা সেখানে একটা ট্রাম্প যেটা চাচ্ছেন সেইটাই কেন কালির দাগ পড়ুক, এইটা তিনি চাননি। কারণ আপনি দেখবেন যে বিশ্বে যে গুটি কয়েক নেতাকে ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছিলেন তার শপথ অনুষ্ঠানে, তার মধ্যে নেতানিয়াহু একজন। ফলে ট্রাম্প কোনোভাবে রুষ্ট হন, যিনি আগামী 4 বছর ধরে আমেরিকায় ক্ষমতায় থাকবেন, যিনি আগামী 4 বছর তার এত মানে ইসরায়েলের প্রতি এত দহরম মহরম, এইটা কোনোভাবে তাকে চটানোর কোনো রাস্তায় কিন্তু নেতানিয়াহু যাননি। তিনি বরং তার যে মন্ত্রিসভা হোক, তার যে জোটের সদস্যরা হোক, সেখানে যে দক্ষিণপন্থী সমর্থকরা আছেন, সেই কট্টর দক্ষিণপন্থী ইহুদিরা, তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে যুদ্ধ বন্ধ হবে না। এবং এইটা আপনি দেখেন, এই যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এটা আসলে কিন্তু 6 সপ্তাহ, প্রাথমিকভাবে 6 সপ্তাহ চুক্তি। 6 সপ্তাহ পরে যদি পর্যালোচনা করে দেখা যায় এর মেয়াদ বাড়ানো, তাহলেই বাড়বে, না হলে কিন্তু এর মেয়াদ আর নাও বাড়তে পারে। ফলে এর মেয়াদ বাড়বে কি বাড়বে না সেটা একটা অনিশ্চিত। তাহলে 6 সপ্তাহ এই ইসরায়েল অপেক্ষা করতেই পারে, ততদিন তারা পশ্চিম তীরে এইভাবে মানে সেটেলারদের দিয়ে, কখনো তাদের বাহিনী দিয়ে, এই যে জেনিনের কথা বলছিলাম একটু আগে, যেখানে 10 জন আজকে মারা গেছেন, সেখানে একটা উদ্বাস্তু শিবির আছে, সেই উদ্বাস্তু শিবিরটাকে ধ্বংস করার জন্য মানে বুলডোজার পাঠিয়েছে ইসরায়েল, এবং সেই ছবি কিন্তু ফিলিস্তিনিরা তাদের টেলিগ্রাম ইয়েতে শেয়ার করছেন, যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছেন। তো নেতানিয়াহুর মূল উদ্দেশ্য হচ্ছে যে আস্তে 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 পুরো, যে ঠিক আছে গাজায় বেশি প্রতিরোধ আছে, আমার গাজাকে দরকার নেই, আগে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের মধ্যে নিয়ে আসি, তারপরে গাজার বিষয়টা দেখা যাবে। এইরকমই হচ্ছে তার আদপে পরিকল্পনা। মানে যুদ্ধ থামানো তো না, মূল জিনিস হচ্ছে যে ফিলিস্তিন বলে কোনো কিছুর অস্তিত্ব আছে, এইটা দুনিয়া থেকে মুছে ফেলাই হচ্ছে তার লক্ষ্য। আরেকটা বিষয় হচ্ছে যে বলা হয় যে আমেরিকা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, এবং আমেরিকাতে সরকার পরিবর্তন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, আপনি বলছিলেন যে তিনি ক্ষমতায় এসেছেন। ডোনাল্ড ট্রাম্প আমরা দেখেছি এর আগে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে এনেছিলেন। তো তিনি আসলে কি এই শান্তি স্থাপনের ক্ষেত্রে বা এই যুদ্ধ একেবারে শেষ করার ক্ষেত্রে কি আসলে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবেন কিনা শেষ পর্যন্ত? শান্তি স্থাপন, প্রথম কথা হচ্ছে যে জিনিসটা প্রথমেই সেই জাতিসংঘের সিদ্ধান্ত ছিল যে 2 স্টেট পলিসি, মানে একটা ইহুদি রাষ্ট্র থাকবে, ইসরায়েল থাকবে, পাশাপাশি যে ফিলিস্তিনিদের জন্য একটা ছোট দেশ থাকবে যেটা ফিলিস্তিন নামে পরিচিত হবে। আপনি যদি সেই 46 সালের পর থেকে ম্যাপটাকে দেখতে থাকেন, দেখবেন যে ইসরায়েলের এলাকা ক্রমে বেড়েছে আর ফিলিস্তিনিদের এলাকা আস্তে আস্তে সংকুচিত হতে হতে একেবারে সংকুচিত হয়েছে, যে একদিকে পশ্চিম তীর, একদিকে গাজা, এবং দুটোর মধ্যে কোনো ইয়েও নেই, মানে কোনো যুক্ত নেই। এবং পশ্চিম তীরেরও আপনার এলাকাগুলো কিন্তু ক্রমে দখল হয়ে যাচ্ছে। আপনার ট্রাম্প প্রশাসনও চান না যে এইটা মানে ফিলিস্তিন বলে কোনো কিছুর অস্তিত্ব থাকুক। ফিলিস্তিনিদের অস্তিত্ব মানে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তিনি
যে যাকে নিয়োগ দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত হিসাবে, তিনি তো অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তি, তিনি মনে করেন যে ইসরায়েলিদের সব ধরনের রাইট আছে যে ফিলিস্তিনিদের ওই এলাকা দখল করার। দুই, তিনি যাকে জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ দিচ্ছেন, মানে তার এখনো পর্যন্ত কনফার্মেশন হয়নি, কিন্তু তিনি বলেছেন যে ইসরায়েলিদের এই যে পশ্চিম তীরে এলাকা দখল, এটা তার অধিকার শুধু না, তিনি এজন্য ধর্মকে টেনে নিয়ে আসছেন। তিনি বলছেন এটা বিবলিক্যাল রাইটস। তার মানে তিনি বাইবেলকে উদ্ধৃত করে, ইহুদিদের ধর্মগ্রন্থ তো বাইবেল না, কিন্তু তিনি যেহেতু নিজে খ্রিস্টান, সেই জন্য কিন্তু তিনি বাইবেলকে টেনে নিয়ে আসছেন যে এইটাকে, তাই এই ইসরায়েলের এই দখলদারিত্বকে জায়েজ করার জন্য। তারপরে আপনি যদি বলি ট্রাম্পের যিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তিনিও অত্যন্ত মানে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু বা ইসরায়েলের সিম্প্যাথাইজার বা ইসরায়েলের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল বলে পরিচিত। এবং ট্রাম্পের যে মন্ত্রিসভা বলি বা উপদেষ্টা পরিষদ বলি, যেটাই বলি না কেন, যেটাই তৈরি করা হয়েছে, তারা কিন্তু সবাই অত্যন্তই ইসরায়েলের প্রতি সিম্প্যাথেটিক। ফলে ট্রাম্পের জমানায় ওখানে একটা শান্তি আসবে, হ্যাঁ শান্তি আসবে তখন যখন দেখা যাবে যে ফিলিস্তিনিদের আর প্রতিবাদ নেই, ফিলিস্তিনিদের কিছু নেই, সব কিছুই তারা ইসরায়েলের যেভাবে চাচ্ছে, নেতানিয়াহু বা তার পরবর্তীতে যিনি আসবেন তারা যেভাবে চাচ্ছেন সেটা মেনে নিচ্ছে। সুতরাং ফিলিস্তিনিদের জন্য এই জায়গাটা আসলে কবরের শান্তির মতো। তার মানে হচ্ছে ফিলিস্তিনিরা আসলে খুব শীঘ্রই তাদের অধিকার ফেরত পাবেন এমন কোনো আশার আলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আশার আলো টালো এসে মানে একেবারে ভুয়া কথাবার্তা, আশার আলো বলে কিছু নেই। বরং ফিলিস্তিনিরা আরও এই যে গত 15 মাস ধরে যে ভয়াবহ দুর্যোগের মধ্যে গাজা এবং অন্যান্য এলাকার বাসিন্দারা যে মধ্যে দিয়ে গেছেন, যদি সেটুকু বন্ধ থাকে তাহলে তারা সেই জন্য নিজেকে মানে অনেক বেশি মনে করবেন, সৌভাগ্যবান বলে মনে করবেন যে আমরা অন্তত এই দুদণ্ড মানে বোমার হাত থেকে বেঁচেছি। কখন আমার ঘাড়ে এসে বোমা পড়ে, সেটা কোনোটা আকাশ থেকে কোনোটা কামান থেকে, এর কোনো তো ঠিক নেই, কিংবা কখন ইসরায়েলি বাহিনী গুলি চালায় তার কোনো ঠিক নেই। সেটার থেকে বাঁচতে পারলে সেটাই তাদের কাছে নিজেদেরকে সৌভাগ্য, মানে বেঁচে থাকাটাই একটা সৌভাগ্যের প্রতীক হিসাবে ওই ফিলিস্তিনিদের কাছে এখন মনে হওয়া ছাড়া আর কোনো গতি আছে বলে আমি অন্তত মনে করি না। ধন্যবাদ সেলিম খান, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।